দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমিও স্পিকে। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি খুবই জনপ্রিয় একটি নাম। রাজনীতির এই সমীকরণে যে দলটির বিরুদ্ধে রয়েছে কিংস পার্টি ওঠার অভিযোগ, একই সঙ্গে এই দলটির প্রতি রয়েছে একটি বৃহত্তর মানুষের ভালোবাসা, স্নেহ বা মমতা। দলটির অনেক নেতা কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও দলটি তাদের বিভিন্ন ধরনের সমালোচনাকে উপেক্ষা করে কাজ করে চলেছে। এই দলটি শুরু থেকেই আমি এদের নেতৃত্বের সঙ্গে কম বেশি বেশ ভালোভাবে যোগাযোগ ছিল এবং এখনও আছে। দলটির নেতাকর্মীদের সাথে যতটা আমার সম্পর্ক, তার চেয়ে বেশি হচ্ছে এই দেশের মানুষের এই দলটি সম্পর্কে যে ধরনের ধারণা রয়েছে, সেই ধারণা থেকে ভবিষ্যতে এই দলটি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে নেতৃত্ব দিবে, সেই প্রত্যাশাটা আমাকে বেশি এই দলের প্রতি দুর্বল করে তুলেছে। দলের শুরু থেকে এই দলের অনেক নেতৃত্বকে আমি সুপরামর্শ দিয়ে দলের রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি বা পাশে থেকেছি। এই দলের অনেক নেতৃত্বই এই ধরনের বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। আগামী 10 থেকে 15 মিনিট আপনাদের সঙ্গে সেই আলোচনা করব কেন এই দলের সম্ভাবনা রয়েছে, কিন্তু একই সঙ্গে কি কি সমস্যাগুলোকে তার অ্যাড্রেস করা বা সমাধান করা খুবই জরুরি। প্রথমে আমি বলবো, এই দল অর্থাৎ এনসিপি রাজনৈতিকভাবে এর উত্থানটি একটি জন আন্দোলনের মধ্য দিয়ে হয়ে থাকলেও এই দলের বিরুদ্ধে রয়েছে কিংস পার্টি বা সরকারের আনুকূল্যে বা গোয়েন্দা সংস্থা বা এই সরকারের কাছের মানুষের দ্বারা তৈরি করা একটি রাজনৈতিক দল। এই দলের নেতৃত্ব যতই এই বিষয়টা নিয়ে সমালোচনা করুক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দলের প্রতি সমর্থন ডক্টর ইউনূসের নিজেরও আছে। আর তাই দেখবেন এই দলটির যখন ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করার কথা বলছেন, এরকম একটি এমন একটি খবর প্রকাশিত হয়েছে বা হচ্ছিল বা জানছিল মানুষ বা সাংবাদিকরা এটা ছড়াচ্ছিল, তখন একটি দলের পক্ষ থেকেই তার সঙ্গে দেখা করে এসে জানানো হলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন। তাহলে এই দলের আনুগত্য বা এই দলের নৈকট্য ডক্টর ইউনূসের সাথে সরাসরি যে আছে, এটা অনেকটাই পরিষ্কার। যেমনটি বাংলাদেশ ছাত্রলীগের ছিল শেখ হাসিনা বা ছাত্র দলের রয়েছে বিএনপির প্রতি। এই দলটির একটি দ্বিতীয় যে বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে, সেটি হচ্ছে এই দলের সিলেকশন প্রসেসে যে তারা কিসের ভিত্তিতে তার নেতাকর্মীকে নিচ্ছেন, এইটা আমার কাছে যথেষ্ট সন্দেহের বিষয় রয়েছে বা চিন্তার বিষয় রয়েছে। নাম্বার ওয়ান, আপনি দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগের যখন মিছিল হতো, হাজার হাজার মানুষ তার পেছনে দাঁড়াতো। কে কি উদ্দেশ্যে এই রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার ছিল না। এবং দেখবেন যে যখনই রাজনৈতিক ডামাডোলে ছাত্রলীগ মাঠ শূন্য হয়েছে, তাদের এই হাজার হাজার নেতাকর্মী সব গা ঢাকা দিয়েছে। অর্থাৎ একটি দল গড়ে ওঠার জন্য খুব অল্প সংখ্যক মানুষও যে সেই রাজনৈতিক দলের আদর্শকে যদি ধারণ করে, সেই আদর্শিক লড়াইটা সে কন্টিনিউ করে যেতে পারে। এই দলের ক্ষেত্রে যার অনেক বেশি রকমের সংকট রয়েছে। আসুন, এই দলের যে বিষয়টি আমাকে আরও ভাবিয়ে তুলেছে, এর লাক্সারি। আপনি কি জানেন এই রাজনৈতিক দলের হেডকোয়ার্টার বা সদর দপ্তরটি কোথায়? ঢাকা শহরের রূপায়ণ ট্রেড সেন্টারের 15 তলায় তাদের অফিস, এবং তাদের ছাত্র সংগঠন বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে অফিস, সেটি হচ্ছে ওই একই বিল্ডিংয়ের দোতলায়। আপনি আমাকে বলতে পারেন, আমি ওদের একজন সিনিয়র নেতাকে বলছিলাম, খুবই সিনিয়র, আপনারা এক নামে তাকে জানেন, চিনেন, বাংলাদেশের সবাই, সব ছাত্রছাত্রীরা তাকে চিনে। এমন একজন নেতৃত্বকে আমি বললাম যে কি হতো যদি আপনারা একটা রিক্সা গ্যারেজকে আপনাদের অফিস বানাতেন, কি হতো একটা দোকান ভাড়া করে আপনারা আপনাদের অফিস বানাতেন, সেখানে এসি না থাকলে আমার মতো মানুষ গিয়ে তো আনকমফোর্টেবল ফিল করতো না, বরঞ্চ আরও ভালো লাগতো যে না, আপনাদের যা আছে আপনি তাই নিয়ে শুরু করেছেন। আপনাদের যে বিলাসিতা, এই যে বিলাসিতা, এত বড় অফিস, হয়তো আপনারা টাকা গ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে আপনারা, অথবা রূপায়ণ ট্রেড সেন্টার তার লিয়াকত সাহেব তার নিজের এই হাসিনার সাথে সম্পর্ককে জাস্টিফাই করার জন্য আপনাকে দিয়েছে, অথবা
আমরা সবাই জানি যে রূপায়ণ গ্রুপের সঙ্গে বসুন্ধরা গ্রুপের যে সম্পর্ক, যে নিরেট ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার একটি সন্তান হিসেবে এই অফিস রুমটি আপনাদেরকে উপহার দিয়েছেন। আমরা তো কিছুই জানি না। তো আমি অন্তত যখন দেখেছি এই মাসুদ আছেন একজন, বা আপনাদের একজন নেতা আছেন সিরাজগঞ্জে, তারা লাক্সারির ভিতর দিয়ে থাকছেন, তারা গাড়ি নিয়ে প্রাডো নিয়ে যাচ্ছেন। আমি আমি ধরে নিচ্ছি যে হাসনাত আবদুল্লাহর সেই অর্থনৈতিক সামর্থ্য আছে, আমি ধরে নিচ্ছি, কিন্তু সে একজন ছাত্র, তার এই লাক্সারিটা দেখানো আমাদের কাছে খুব ধাক্কা খায়। আমি হাসনাতকে নিজেও বলেছি যে আপনি যে রাজনৈতিক দর্শন বিশ্বাস করেন তার সঙ্গে এই প্রাডো আমার মনে হয় যে খুবই বৈষম্যের একটি উদাহরণ হিসেবে থাকে। আপনারা জানেন আমি এই রাজনৈতিক দলটি যাতে বেড়ে ওঠে এবং এই রাজনৈতিক দলের বেড়ে ওঠার ক্ষেত্রে কী কাজ করা যায় সেই জন্য আমার নিজেরও আগ্রহ ছিল। আমি সম্প্রতি একটা ঢাকার বাইরে সাতক্ষীরাতে গেলাম, সেখানে গিয়ে তরুণদের সাথে কথা বলছিলাম, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে সেখানে। তো তারা আমাকে বলছে যে কিভাবে সম্ভব একজন ছাত্রনেতা প্রাডো চালাচ্ছে, কিভাবে সম্ভব যে একটা ছাত্রনেতা মাহিন সরকার সিরাজগঞ্জে ক্যাম্পেইন করার সময় প্রাডো নিয়ে বিশাল গাড়ির বহন নিয়ে যায়। আপনারা সার্জিসকে দেখেছেন, সে মাইক্রোবাসের পর মাইক্রোবাস নিয়ে চলে গেছে। এখন সমালোচনার ভয়ে উনি এখন ভ্যানে করে ঘুরে বেড়াচ্ছেন, এক ধরনের নাটক করছেন আমাদের সঙ্গে। আপনি আমাকে বোঝান যে ওনার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে উনি ওইটাই নিয়েই চলবেন, ওনার যদি না থাকে তাহলে উনি কেন এতগুলা গাড়ি উনি ভাড়া করে এইভাবে উনি যাবেন? এটা তো সেই পুরানো হাসিনা রাজনীতি যেটা ছিল সেই রাজনীতির একটা পুনরাবৃত্তি তারা করছে। তাহলে আমি কেমনে করে ধরে নিব যে সেই ব্যক্তিটা সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত না? এতগুলা গাড়ির খরচ কে দিয়েছে, কিভাবে দিয়েছে, এগুলো তো পরিষ্কার নয়। আসুন, তৃতীয় যে কারণটি আমাকে অনেকটা বেশি চিন্তিত করে সেটি হচ্ছে যে এই দলে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা খুবই অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডনে খুবই সাকসেসফুল হিসেবে তাদের পরিচিতি আছে। এই মানুষগুলো যখন মনে করছেন যে এই দলের উপদেষ্টা হিসেবে বিভিন্ন মানুষের যাওয়া উচিত, তারা ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছেন তারা কি কি বিষয়ে কাকে কাকে এক্সপার্টিস নেবেন। তার মানে আমি আমার আপনার মতো সাধারণ মানুষ যদি এই দলের সাথে সম্পৃক্ত হতে চায় তাহলে আপনাকে ইয়েল থেকে, আইভি লিগ থেকে, অথবা ক্যামব্রিজ, অক্সফোর্ড, অথবা ওয়েস্টমিনস্টার থেকে একটি ডিগ্রি নিয়ে সেখানে জয়েন করতে হবে। আদারওয়াইজ আপনার ওই যোগ্যতা নাই বা আপনি ওই গ্রুপে ভিড়তে পারবেন না যেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি হয়তো এই দলের কোনো উপদেশ দিচ্ছেন বা এই মাটিতে থেকে আপনি এইগুলো কাজ করছেন। সো আপনি ধরেই নিতে পারেন যে এইটা হচ্ছে একটি এলিট ক্লাব হচ্ছে। আমি এই দলে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, মানে দলের এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি আইভি লিগে বা আমি অক্সফোর্ড ক্যামব্রিজের থেকে পড়ে আসিনি, তাহলে কি আমি এই দলে জয়েন করতে পারবো না? তখন ওইখানে একজন কমেন্ট বক্সে কমেন্ট করলেন যে আপনাদের মতো জোকারদের জন্য এই দলটি না। আমি ধরেই নিচ্ছি যে এই রাজনৈতিক দলটি একটি এলিট সেন্ট্রিক দল এবং যেরকম মুসলিম লীগের নেতৃত্ব ছিল খুবই সমাজের উচ্চবিত্ত বা সম্ভ্রান্ত মানুষের, ঠিক একই রকম একটি রাজনৈতিক দল। আমাদের মতো মাঠের থেকে বা পথের থেকে উঠে আসা সাধারণ মানুষের দল এটি নয়। এই দলের যে বিষয়টি আমাকে আরও ভয় পাইয়ে দিয়েছে সেটি হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা পাবলিক পারসেপশন। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক নেতার এপিএস নিয়ে যারা এই দলের সাথে সম্পৃক্ত হবেন বা হয়েছেন, আপনি যদি দেখেন যে মোয়াজ্জেমের মতো, মোয়াজ্জেম ছিলেন এপিএস টু আসিফ ভুইয়া, ওনার মোয়াজ্জেম, ওনার বিরুদ্ধে সবার আগে দুর্নীতির অভিযোগ আসলো। এনারা আবার বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তারা ছবি ফেসবুক প্রোফাইল করে সেগুলো সারা দেশে ওনারা ছড়াইছেন। এই মানুষগুলো যদি এই সামান্য লোভ তারা সংগ্রহ না করতে পারে, বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যতের রাজনীতিতে এই মানুষগুলো যখন এমপি হবেন, মন্ত্রী হবেন, এই নির্লজ্জ হয়ে ওঠা মানুষগুলোকে কি আপনি আমি আদৌ বিশ্বাস করতে পারবো? তাহলে কি এর বদলে কোনো ভালো মানুষকে আমরা পাবো? আমি দেখেছি এই দলের একটি গুরুত্বপূর্ণ নেতা যিনি পলিসি অ্যাডভাইজার, উনি শেখ হাসিনার লেসপেন্সার ছিলেন। ওনার লোক, মানে আমাকে ওনার কাছে, ওনার সাথে কাজ করার লোক আমাকে বলতেছেন যে এরা দীর্ঘদিন শেখ হাসিনার জন্য পলিসি লিখতো, এখন এসে এই দলের পলিসি লিখতেছে। তার মানে এই যে পাবলিক পারসেপশনগুলো যে তৈরি হচ্ছে যে একটা
ধান্দাবাজগুলো মানুষ যে অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে পাবে না, সে এখন এখানে ঢুকছে। আমি যদি এই দলটাকে সত্যি ভালোবেসে থাকি, আমি তো এই দলের কাছে কখনোই আমার কাছে মনে করব না যে এই দলের আমি একজন কর্মী, খুব ক্ষুদ্র কর্মী হতে চাই বা নেতা হতে চাই। কিন্তু এগুলো সংশোধন হওয়া প্রয়োজন। আপনারা কাকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এটা পরিষ্কার হওয়া দরকার। ওই মানুষটার কি আসলে সমাজে সত্যিকার অর্থে সে মানে গ্রহণযোগ্য ব্যক্তি? সে কি গত 15, 16 বা 20 বছরে সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করেছে, জনগণের কথা বলেছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দলটির ল্যাক অফ পলিটিক্যাল আইডিওলজি, আমি বলি যে এই দলটি যে রাজনৈতিক কোনো আদর্শ নেই, এইটা কিন্তু খুব দিনকে দিন পরিষ্কার হচ্ছে। দলটি যদিও প্রথমে বলেছিল যে এই দলটি হচ্ছে একটি সেন্ট্রিস্ট দল, মধ্যমপন্থী দল, কিন্তু আপনি দিন যতই যাচ্ছে সে সেন্টার রাইট, ফার রাইটের দিকে চলে যাচ্ছে। এবং যতগুলো মব জাস্টিস বাংলাদেশে হয়েছে এই সেন্টার রাইট দল থেকেই হয়েছে। আমি দুঃখিত, আমি কখনো কখনো খুবই স্নেহভাজন ছোট ভাই হাসনাতকে মবপন্থীদের নেতা বলেছি, কিন্তু তার প্রতি ক্ষোভ থেকে আমি কথা কথা বলেছি। আমার হয়তো তাকে বুঝিয়ে বলা দরকার ছিল, কিন্তু কে শোনে কার কথা। তবুও আমি মনে করি যে এই দলটির কোনো রাজনৈতিক আদর্শ এর নাই বা গড়ে ওঠেনি, যেটা আমরা অন্তত লিখিত পরিতভাবে এতদিনে দেখেছি। এই দলটিকে যদি আপনি বলেন যে আসলে এই দলটি কিভাবে গড়ে উঠেছে, এই দলটি না সোশ্যালিস্ট আইডিওলজি না কমিউনিস্ট আইডিওলজি, এ কিছুটা চীনপন্থী হওয়ার চেষ্টা করবে আমার মনে হয় ভবিষ্যতে, বাট এর মূল যে মেসেজটা আমি পাচ্ছি বা মেসেজটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পপুলিস্ট দল। অর্থাৎ আপনারা দেখবেন যে এই দলটি এই মুহূর্তে দুইটা বিষয় নিয়ে, যে জনগণের যেগুলো জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে চিল্লাচিল্লি করবে, এবং ভবিষ্যতে তারা যে জিনিসটা করবে তারা হয়তো গাজা আর যে স্পিরিট, সেই স্পিরিটকে নিয়ে সবাইকে নিয়ে বাংলাদেশে ইসলামপন্থী বা গাজার অধীনে একটা বিশাল জনগোষ্ঠী করে তুলবে। তারা প্রথম কাজটি যেটা করবে, আপনারা শিওর থাকেন যে জুলাই ডিক্লারেশনকে নিয়ে তারা একতাবদ্ধ হওয়ার চেষ্টা করবে, এবং তারপরে এই জন্য তাকে মানুষ জড়ো করতে তারা যে কাজটি করবে সেটা অবশ্যই গাজা বা এরকম কোনো, বা যেমন দেখেছেন যে ভারতের বিরুদ্ধে একটি পপুলিস্ট মত বা মব তৈরি করেছে, ওই একই রকম গাজার হয়ে একই সঙ্গে একত্রবদ্ধ হবে, এবং এই রকম সেন্টিমেন্টগুলো অর্থাৎ সেন্টার রাইট, ফার রাইট, এদের সাথে এক ধরনের আইডিওলজিক্যাল অ্যাফিনিটি হবে। সেইখানে বড় স্টেক হবে কারা, যারা 1971 ওয়ারকে ইগনোর করছেন এবং ওই স্পিরিটকে এগেনস্টে কাজ করছেন, এবং তারা তার আগেও 1947-কে তারা একটা মানদণ্ড ধরে নিবে এবং 1905 সালকে তারা ইগনোর করবে। আসেন 7 নম্বর যে কারণটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে তাদের ঔদ্ধত্য। এই যে ধরেন বয়স্ক নেতা, আমাদের সোসাইটিটা কেমন আপনারা যদি দেখেন, যে আমাদের সোসাইটিটা হচ্ছে যে একজন মুরব্বী যদি বলেন যে তো বাবা বাবা আমাদের বাবা মা ওনারা বলতেন না ছোটোবেলায় যে তোকে একটা চর দিব, এখন আপনি কি বলেন, বাবা বলছে একটা চর দিব, আপনি ভয় না পেয়ে বলেন তোমার আমি 2টা চর দিব। হ্যাঁ, তো জেনজিরা যদি এরকম হয় এটা হইতে পারে, বাট আমাদের বাসায় তো জেনজি আছে, অনেকগুলা জেনজি আছে, তারা এই আন্দোলনের সময় সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। তারা কিন্তু আসলে এরকম বলে না যে আমি যদি বলি তোমাকে একটা পিটুনি দিব, সে বলে না যে তোমার আমি 2টা পিটুনি দিব। সো দিস ইজ মানে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং। তারা যেভাবে, ধরেন আমি ছাত্র নেতার কথা বলতে পারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সরওয়ার তুষার, তারা যেভাবে কথাবার্তা বলে, এই দলের যে ব্র্যান্ডিং হচ্ছে ভবিষ্যতে হয়ে যাবে ইচড়ে পাকাদের দল, অথবা মনে হবে যে এটা হচ্ছে এই পাকনাদের দল বা বেয়াদবদের দল। এই ব্র্যান্ডিংটা তো একটা, আমি অন্তত যে দলটার সাথে থাকতে চাই সেই দলে তো এরকম বেয়াদবি আমি দেখতে চাই না। বেয়াদবি করার জন্য আলাদা মানুষ থাকবে, কিন্তু নেতৃত্বের ভেতরে বেয়াদবি আসবে কেন? নেতৃত্বের ভেতরে বেয়াদবি আসাটা খুবই মানে দুর্ভাগ্যজনক। আমি আসি এই দলে যেটা সংকট রয়েছে, বড় ধরনের সংকট, এই দলে কোনো কারিশমাটিক নেতা নেই। একমাত্র বা কিছুটা কারিশমাটিক বা মানে একটা পার্সোনালিটি তৈরি হওয়ার মতো একটা মানুষ, এটা হচ্ছে আমাদের বলতে পারেন হাসনাত। এছাড়া আমি আসলে কাউকে দেখি না যাকে আমি বলতে পারি যে তার পার্সোনালিটি, তার বক্তব্য, তার ভাষণ, তার মুভমেন্ট, তার অ্যাটিটিউড আপনাকে ইমপ্রেস করবে বা তাকে আপনি জড়ায় ধরবেন, তার জন্য আপনি ফিদা হয়ে যাবেন। সেই কারিশমাটিক রোল বা কোনো কিছু নাই। তাহলে আমি কিভাবে মানে ধরে নিব যে যে এই দলের নেতৃত্বে সেই রকম একজন ফ্ল্যামবয়েন্ট পার্সোনালিটি আসবেন যে বাংলাদেশকে বুঝতে পারেন? এবারে আসেন যে
এই দলটা কি রাজনৈতিক কৌশল নিয়ে আগাচ্ছে, যেটা আমাকে মনে হয়েছে যে একটা থার্ড ক্লাস দলের মতো অ্যাটিটিউড হয়ে উঠতে পারে। আওয়ামী লীগ যেরকম একটা থার্ড ক্লাস দল হয়ে উঠেছিল, এই দলটি সেই একই পথে আগাচ্ছে। কেমন? তাদের কাজই হচ্ছে যে বিএনপির যেহেতু একটা জনসমর্থন আছে, বিএনপিকে পচাও, বিএনপিকে যদি আমরা পচাইতে পারি তাহলে আমি ভালো হয়ে যাব। এইটা হচ্ছে একটা থার্ড ক্লাস হয়ে গেছে। আমি নিজে কিছু পারবো না, আর একজনকে পচাবো, পচায় নিজে একটা ক্রেডিট নেব, দেখছো ও খারাপ আমি ভালো। ভাই, আপনি যদি ভালো হন, আপনি নিজের জিনিসটা দেখান যে ভাই আমি ভালো, আই এম গুড, আই এম গুড। বাট আপনি তো সেটা করতেছেন না। আপনি কোথাও দেখাইতে পারবেন যে এইরকম বাজে কাজটা করে? শেখ হাসিনার আপনি যতদিন তার আপনি যত ভাষণ আপনি পাবেন, প্রথমে সে বাপ মা নিয়ে কান্নাকাটি করবে, তারপরে তার উন্নয়নের বয়ান শুরু করবে, শেষে এসে বিএনপিকে গালাগালি করতো একদম। পার্শ্ব যদি আপনি তার বক্তৃতা শুনে দেখেন, একই রকম একই স্টাইল, এর বাইরে তার কোনো কিছু করার শুনে। এনসিপি ইজ ডুইং দ্য সেম, বাট সে পাবলিকলি করতেছে না। সে কী করতেছে? যে কোনো মাধ্যমে তার ট্রল আর্মি, ধারণা করি যে তারা যেভাবে আক্রমণ করে, অনেকে দেখি তাদের কথাবার্তায়, তার ট্রল আর্মি বলেন, মনে হয় যে তাদেরই লোক বা শিবিরের টিবিরের হবে। তারা যেভাবে ইউনুসকে জাতির পিতা বানাইতে গিয়ে, যেভাবে ডক্টর ইউনুসকে জাতির পিতা বানাইতে গিয়ে যেভাবে মানুষকে ফুলাই ফাফাই করে ফেলে, এবং বিএনপি হচ্ছে একটা ভিলেন দল, এবং তারা পলিসি নিচ্ছে। এটা আনফর্চুনেটলি তাদের পলিসি হচ্ছে নির্বাচন দেরি করবা, নির্বাচন দেরি করলে বিএনপি জনসমর্থন হারাবে, পাগলামি করবে, এবং এইটা নিয়ে তারা রাজনীতি করবে। দ্যাট ইজ দেয়ার ওয়ে, সো চিপ। তাদের ইনোভেশন নাই। আমি তাদের নেতাদের নিয়েছি, কী ইনোভেশন আপনি আমাকে দিবেন যে কারণে আপনার দলকে আমি সমর্থন করব? নাই। তারা খেয়াল করে দেখবেন যে তাদের পলিসি লেভেলে 2-3টা যে কাজগুলো করেছে, এগুলো ইনোভেশন না, এগুলো অন্যান্য দেশের পার্টিগুলো এরকমই করে। এই ক্রাউড ফান্ডিং করা, ক্রাউড ফান্ডিং তো শেখ হাসিনাও করতো। শেখ হাসিনার বাড়িতে আমি পাইছি যে সব নেতা এমপি সবাই টাকা দাও, সবাই টাকা দিছে, সেই টাকা দিয়ে সে বিভিন্ন প্রোগ্রাম করতো, কোন প্রোগ্রামে কত খরচ সেগুলো তার বাসার ভিতরে ছিল। তার মানে এনসিপিতে যোগদানের জন্য আমি ব্যক্তিগতভাবে এইরকম যখন হবে, তার ইনোভেশন ছাড়া সে যখন নিজে নিজে শুধুমাত্র বিএনপির গালাগালি করা, ইভেন জামাতকে নিয়ে কোনো গালাগালি করে না, কারণ জানে যে জামাতকে খেপায় তুললে, জামাতকে নিয়ে মাহফুজ গালাগালি করছিল, মাহফুজের অবস্থা খারাপ হয়ে গেছে, মাহফুজ এখন আর কোনো কথাই বলে না, সে আসে না দেশে আমি জানিও না। আচ্ছা, এদের দলটির কোনো মার্কা নাই। এই বাংলাদেশের রাজনীতিতে মার্কা দেখে ভোট দেওয়ার ঘটনাটা কিন্তু খুবই পুরানো। ধরেন নৌকা কেন প্রয়োজন ছিল? নৌকা প্রয়োজন ছিল কারণ বাংলাদেশে নদীমাতৃক ছিল, এবং এইটা একটা খুব এসেনশিয়াল একটা যানবাহন ছিল। আচ্ছা, তারপরে ধানের শীষ, এইটা বিএনপি নিছে। এরপরে ধরেন আমি খুব চাইতাম যে এদের মার্কা হবে হচ্ছে রিক্সা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের যানবাহন। তো এই রিক্সা তো তাদের মার্কা হচ্ছে না, ফলে আপনি এদের কোনো এরকম মার্কা নেই। ইভেন ট্রাক মার্কা আছে গণপরিষদের, কারণ ট্রাক সারা দেশে কানেক্টিভিটি আছে। তো ওদের আমি বললাম যে ওদের তোমাদের মার্কাটা তো খুবই সুন্দর, রাশিদকে একদিন বলতেছিলাম। তো রাশিদ বললো, হ্যাঁ ভাই আমরা ট্রাকে করে এবার ক্যাম্পেইন করবো। আই লাইক ইট, আই লাইক দেয়ার আইডিয়া। আমি ওকে বলছি যে রাশিদ আপনি তুমি হচ্ছে ওই ইয়েতে না চড়ে তুমি প্রাডো নিয়ে ঘুরতেছো আর এরকম এরকম ছবি দিচ্ছ, এসব বাদ দাও, পারলে তুমি ট্রাকে করে ঘুরো। তা বলছে, ভাই আমাদের মার্কা ট্রাক, আমরা ট্রাকে করে ঘুরবো। আসেন, এই দলটা আসলে কি হিসাবে পরিচিতি পাইছে? খুবই দুঃখজনক। ডক্টর ইউনুস কিন্তু আন্দোলন করে নাই, রক্তও ঝরায় নাই, ঠিক আছে? উনি আসছেন, ওনাকে সবাই পছন্দ করে বসাইছে, ভাবছে খুব ভালো মানুষ, সেই জন্য ওনাকে বসাই দিচ্ছে, ভালো কথা। এটা তার, উনি বসাইতে পারেন, সবাই মনে করতে পারে এটা তাদের বাংলাদেশের মানুষের সেই সময়কার চাহিদা বা আপত্তি ছিল না, এই জন্য হয়েছে। কিন্তু এই এই যে নাহিদ, আসিফ, মাহফুজ বলেন বা আদিফ, হাসনাত, এরা হচ্ছে বেসিক্যালি ডক্টর ইউনুসের বাচ্চা হিসেবে পরিচিত হচ্ছে, উইচ ইজ ভেরি, অর্থাৎ উনি যে দল গড়তে চাইছিলেন তত্ত্বাবধায়কের সময় বিরাজনীতিকরণের মধ্য দিয়ে, সেটা যেহেতু উনি ব্যর্থ হয়েছেন, তো এরা ধরে নিব, আমরা যারা রাজনৈতিকভাবে একটু জানাশোনা বা পড়ালেখা করার চেষ্টা করি, আমরা ধরে নিব যে উনি যে কাজ করতে পারেন নাই সেই কাজগুলো উনি করছেন। শোনেন নাই, গ্রামের অনেক লোক আছে, তার ছেলের নাম রাখে মেম্বার, চেয়ারম্যান, বলে যে আমি বহুবার নির্বাচনে দাঁড়াইছিলাম, তো আমি তো পারি নাই, তো আমার বাচ্চাদেরকে নাম দিছে। এবং আপনি দেখেন, ওইটা করার জন্য উনি যতগুলো ফ্যাসিলিটি দেওয়া দরকার এই রাজনৈতিক দলের, অর্থাৎ এইটা শুধু কিংস পার্টি না, ডক্টর ইউনুসের একটা চেরিশড বেবি, অর্থাৎ আমার বাচ্চা এইখানে পড়াশোনা করবে, আমার বাচ্চা এরকম হবে, এইভাবে ভাবা। একটা দলের যদি এরকম রাজনৈতিক দর্শন বা এরকম হয়, ইউনুসবাদী হয়ে ওঠে সে, তাহলে সে তো বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল হবে না। আমি তো চাই যে এটা মধ্যবিত্তের রাজনৈতিক দল হয়ে উঠুক, আমার মতো মধ্যবিত্ত যেন একটা জায়গায় রাজনীতি করতে পারে, সেরকম একটা রাজনৈতিক দল হয়ে উঠুক। নিম্ন মধ্যবিত্ত, আমার মতো নিম্ন মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত বললে ভুল হবে, আমি নিম্ন মধ্যবিত্ত, আমার মতো মানুষের একটা রাজনৈতিক দল হয়ে উঠুক। এবং এই সময় যে জিনিসটা গড়ে উঠছে, যে তারা একটা ট্রল আর্মি তৈরি করছে, আপনি এইটা তারা নিজেরা করছে
না করলে তাদেরকে ব্লেম দিতে হবে, কারণ তারা থামানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি। আপনারা খেয়াল করে দেখবেন, এইটা প্রথমে ছিল ভারতের বিরুদ্ধে, ভারতের যে সোশ্যাল মিডিয়া বা ভারতের যে নিউজ মিডিয়া যে মিথ্যাচার করছিল তার বিরুদ্ধে, সেটা ব্যবহার করা হয়েছে আমাদের মতো মানুষের জন্য, যারা আমরা ডক্টর ইউনূসকে সমালোচনা করতে গেছি। এবং প্রত্যেকটা আমি নিজে দেখেছি, যে কয়টা আইডি আমাকে গালাগালি করে বা নিয়মিত আমাকে অ্যাবিউজ করে বিভিন্ন কথাবার্তা, প্রত্যেকটা এই সিএ প্রেস উইং সেটাকে আবার ফলো করে। তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেগুলোর একটা নেক্সাস দেখতে পাবেন। একটা বড় সংকট রয়েছে এই দলটির, যে বড় সংকটটা রয়েছে সেটা হচ্ছে যে এই দলটি তার ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা ইনশিওর করতে পারেনি, পারসেপশনটা ক্লিয়ার করতে পারেনি। সে যদি শুরু থেকে, একদম দল গঠন হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারপরে থেকে যদি সমানে করতো এবং সে যদি প্রফেশনালদেরকে আহ্বান জানাতো, ফর্মালভাবে এইগুলো কাজগুলো করতো এবং বলতো যে আমাদেরকে ডোনেট করেন, তখন কিন্তু হয়তো একটা মানুষের আস্থার জায়গায়। এখন সে যে জায়গায় আসছে, বিভিন্ন জায়গায় এখন সমালোচনা হচ্ছে যে দুর্নীতির যে টাকা সেগুলো এখন তারা এই কাজের ভিতরে। আপনি দেখেন না যে এই যে রমজান মাসে তারা এতগুলো ইফতার করছে, এত এক্সপেন্সিভ ইফতার করছে, কেমনে করলো? তারা যদি আমাকে নাহিদ দের দল থেকে আমাকে ইনভাইট করছিল, আমি যাইনি, আমি আর একটা দলের ইফতারে গিয়েছিলাম, এটা সত্যি, কিন্তু আমি সেখানেও ইফতার করতে পারিনি, ইফতারের মাঝপথে চলে আসছি। এই দলটা যদি এনসিপি শেরাটন বা সোনারগাঁ বা কন্টিনেন্টালের মতো দলে হোটেলগুলোতে গিয়ে ইফতার না করে আমাকে যদি বলতো, ভাই আমি খিচুড়ি রান্না করছি, আমরা ক্যাম্পাসের এইখানে বসে একসাথে খাবো, বা আমি অমুক জায়গায় একটা খিচুড়ি রান্না করে খাবো ভাই, তা আমি খুশি হইতাম। কিন্তু তারা যেটা করেছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। তাদের প্রতি আমার অর্থনৈতিকভাবে তাদের ভেতরে যে লোভ লালসা আমি দেখেছি, যে মানুষগুলোকে আমি দেখেছি সংগ্রাম করতে, জুলাই মাসে তাদের সাফারিংসকে আমি নিজে চোখে দেখেছি, সেই মানুষগুলো যখন অর্থনৈতিকভাবে তাদের বিলাসিতা, তাদের শরীরের ভিতরে সেই মেদ বের হয়ে আসা সেই চেহারা, আমি না মেনে নিতে পারি না। আমার জন্য খুব কষ্ট হয় এই রাজনৈতিক দলটির প্রতি। এই রাজনৈতিক দলটি অত্যন্ত আশা আকাঙ্ক্ষার একটি প্রতীক হয়ে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু এখন মানুষের প্রত্যেক দিন তার প্রতি ফ্রাস্ট্রেশন বাড়ছে, এবং আমি মনে করি যে ফ্রাস্ট্রেশনটা আরও কার্যকর হবে যদি আপনি দেখেন এই রাজনৈতিক দল গণতন্ত্রের যে আবর্ত সামনে আসছে, এই রাজনৈতিক দল যদি এই সংগ্রামে, গণতান্ত্রিক যে সংগ্রামে সে এই সরকারের, যে সরকারটি একটি বিরাজনীতিকরণ পদ্ধতির মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই সরকারের একটি অনুগত দল হিসেবে সামনের দিনে আরও অংশগ্রহণ করে বা আরও কাজ করে, তাহলে ধরে নিব যে এই রাজনৈতিক দলটি, জাতীয় পার্টি যেরকম শেষ হয়ে গেছে, জাতীয় পার্টির ছাত্র সংগঠন যেভাবে মানুষের এরশাদের সাথে সাথে ছাত্র সংগঠনগুলোর বদনাম হয়ে গেছে, ঠিক একই পথে হাঁটবে। তবু যারা সম্ভাবনা দেখছেন তাদেরকে অনুরোধ করব, এই দলটিকে আপনারা গুছিয়ে তুলুন, রাজনৈতিক পথকে একটি সুন্দর দিকে নিয়ে যান। রাজনীতিবিদদের হাতে রাজনীতি রাখুন, কোনো এনজিও বাজ বা টাউট বাটপার ধান্দাবাজের কাছে রাজনীতির হাতিয়ার আপনারা তুলে না দিয়ে আপনাদের হাতে রাখুন। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে একদিন আপনাদেরকে খুঁজে নেবে। আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।